যদিও এটা প্রাইম টাইমে এই সাক্ষাৎকারটা যাচ্ছে, কিন্তু এই সাক্ষাৎকারটা আমি নিতে এসেছি সকাল সকাল, এবং যেভাবে আমাকে তলব করা হয়েছিল সকালে আসতে, আমি ঘুম থেকে বেশি উঠতে পারি না, বিপ্লব দা উঠতে পারেন, এবং বিপ্লব দা আমি দেখলাম আসার পরে মর্নিং ওয়াক করছেন, একটা মানে ট্র্যাক স্যুট পরে, এবং তার মধ্যে থেকে ইনস্ট্যান্টলি কয়েক মিনিটের মধ্যে চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন ঝাঁ চকচকে অবস্থায়। মানে আপনি প্রথমত মানে আর্লি রাইজার, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, তার আর্লি টু বেড? তাড়াতাড়ি আমি ঘুমাইনি। আমি মুখ্যমন্ত্রী থাকতে 2টো নাগাদ আমি সেক্রেটারি থেকে বেরোতাম। রাত 2টো 1টা নাগাদ বেরোতাম। যখন যেভাবে হয় এমনিতে 7টার সময় আমি জনতা দরবার করতাম। যখনই আমি অনেক সময় হয়তো বা সকাল 8টা পর্যন্ত ঘুমাই, কিন্তু আমার কাজটা ফার্স্ট, যখন কাজ থাকবে 4টার সময় উঠে বসে থাকবো। তো আমার মা বাবা যেটা আমাকে সংস্কার দিয়েছে যে প্রথম হচ্ছে কাজ, বাকি তারপরে নিজের জন্য ব্যক্তিগত 1 ঘন্টা আমি সময় রাখি এক্সারসাইজের জন্য। আপনি মানে জিম ইনস্ট্রাক্টর ছিলেন না জিম ওনার ছিলেন? জিম ইনস্ট্রাক্টর ছিলাম না, অ্যাকচুয়ালি জিম করতাম আমি। তো ওই সময় যা মুখ্যমন্ত্রী হয়েছে সবাই লাগিয়ে দিয়েছে জিম ইনস্ট্রাক্টর ছিলাম না, আমি জিম করতাম। তারপরে স্টেটের ইনস্ট্রাক্টর হয়ে গেলেন? স্টেটের জনতা সর্বোপরি পাবলিক। এটা কি করে হলো? এই যে আজকে আমরা যে এই রাস্তায় এরকম ভাবে কথা বলছি, এ করছি, এই মানে মুখ্যমন্ত্রী, একটা রাজ্যসভার এমপি, লোকসভার এমপি, তারপরে আজকে অবজারভার, মানে এই জার্নিটা। আপনি কি ছোটবেলা থেকে রাজনীতি করতেন? না, আমি ছোটবেলা থেকে শাখাতে যেতাম, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আমি স্বয়ংসেবক ছিলাম। বাবা রাজনীতি ছিল, জনসংঘের ওখানে ত্রিপুরার যে সংস্থাপকদের মধ্যে একজন ছিল আমার বাবা। আর বাকি পরবর্তী সময়ে আমি কোনোদিন ভাবিনি রাজনীতিতে আসবো, কোনোদিনও ভাবিনি। তো হঠাৎ করে 2015-তে অমিত ভাই শাহ আমাকে দিল্লিতে, আমি কার্য সন্ধানে গিয়েছিলাম, ওখানে তো কমিউনিস্ট আর লম্বা চোরা আছেই, ভেবেছিলাম যে সাব ইন্সপেক্টর চাকরি করব, তো কমিউনিস্ট তো দেয় না, মাপজোক সব হয়ে যায়, কিন্তু পরে আমাকে রিজেক্ট করে, তখন মনের দুঃখে দিল্লি চলে গেলাম। আপনাকে কিসের জন্য অমিত ভাই শাহ রিজেক্ট করেছিল? অমিত ভাই শাহ আমাকে দেখেছেন কাজকর্ম করতে, আমি মন্ত্রীর বা এমপির পি হিসেবে কাজ করেছি, তো উনি দেখেছেন। কার পি হিসেবে কাজ করেছিলেন? আমি করেছি, রীতা বর্মাজি মন্ত্রী ছিলেন, ওনার আমি সেক্রেটারি ছিলাম। তারপরে গণেশ সিংজি এখন আমার সঙ্গে এমপি আছেন, আমার একসঙ্গে বসি, আমরা ওনার সঙ্গে ছিলাম, তো করেছি কাজ। তো অমিত ভাইয়ের সান্নিধ্যে এসেছিলাম, তো উনি আমাকে তুলে পাঠালেন, বিপ্লব যাও ত্রিপুরা থেকে কাজ করো। আমরা অমিত ভাই ওখানে তো কিচ্ছু নেই, কি করবো গিয়ে? বলে আরে যাও না, তোমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছি, যাও। তো গেলাম, গিয়ে কাজ করলাম। মানে আপনাকে বেসিক্যালি এমন এক জায়গায় পাঠানো হয়েছিল যেখানে 0 পসিবিলিটি ছিল, সেখান থেকে 100 করলেন। ত্রিপুরার সেই মায়ের আশীর্বাদ আর ত্রিপুরার মানুষের আশীর্বাদ আর রণকৌশল মানে গৃহমন্ত্রী অমিত ভাই শাহ, ওনার যে উৎসাহ, ওনার যে ত্রিপুরার প্রতি ভালোবাসা, ত্রিপুরার মানুষের প্রতি এটা উনি ত্রিপুরাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। আমি যতটা দেখেছি, আমাকে বলতেন, আমি যখন ব্রু রিয়াং শরণার্থীদেরকে এরা 98 থেকে নিজের দেশেই এরা রিফিউজি হয়ে আসছে না, আমি যখন রাত্রে ফোন করে বললাম এরা নিজেরা তো উদ্বাস্তু পরিবারে, হ্যাঁ, তো কোথায় যাবে এরা, তো কি করবো? বলে রাখবে এখানে, মিজোরাম থেকে এসে আমি রাখবো, করো, আমি আছি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, প্রধানমন্ত্রী 600 কোটি টাকার প্রথম প্যাকেজ দিলেন, তারপর আরো 200 কোটি 800 কোটি টাকা দিলেন, সমস্ত পরিবারগুলিকে ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় এস্টাবলিশ করে দেওয়া হলো। এ হচ্ছে অমিত ভাই শাহ। তারপর আমার খেলা আছে, আজও রাত্রিতে একদিন ওনার বাড়িতে হোম সেক্রেটারি ভাল্লাজি ছিলেন, আমরা সবাই বসলাম, তো স্প্লিট ফ্যামিলি কতগুলো হয় কি, এত 23 বছর যাবত রয়েছে, নতুন বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়ে থাও হয়ে গেছে, তো যেহেতু ফ্যামিলি এসেছিল 22 বছর আগে, সেটা তো বেড়ে গেছে, তো ফ্যামিলি ওটাই হিসাব করা হচ্ছিল। তখন দেখি আরো 1000 ফ্যামিলি বেড়ে গেছে, তখন এরা দিতে রাজি না, ত্রিপুরা বলছে এই প্যাকেজে তাদেরকে দেওয়া হবে না। আমার আজও খেলাতে গৃহমন্ত্রীজি তাকাচ্ছেন ভাল্লাজিকে, বলছেন ভাল্লাজি क्या फर्क पड़ता है, गरीब है, देंगे ना उनको, आपके जेब से दे रहे हो क्या, देंगे। এ হচ্ছে অমিত শাহ। আমি ওনার সঙ্গে কাজ করেছি, দেখেছি, উনি বলেছেন বাংলার মানুষের জন্য করবেন। মানে প্রধান চান যে বাংলায় এবার খেলাটা অন্যভাবে হোক, পশ্চিমবঙ্গের মানুষের মুক্তি চান অমিত ভাই, পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ, মেয়েদের ইজ্জত চান মাননীয় প্রধানমন্ত্রীজি। ব্রিগেডে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ইমোশনালি কথা বললেন, আমি প্রধানমন্ত্রীকে চিনি, জানি, বুঝি, কাছে যাই, কথা বলার সুযোগ হয়,
আমি কোনো জায়গাতে এইভাবে বক্তব্য রাখতে আমি কোনাকে দেখিনি, এত ইমোশনাল হয়ে বলছিলেন ওই দিন। আমরা গল্প করতে করতে এবার বাকি আড্ডাটা দেবো, কিন্তু আপনার হাইট কত? মানে আমাকে এরকম ভাবে কথা বলতে হচ্ছে। 6'3", 6'3", মানে অমিতাভ বচ্চনের থেকেও লম্বা, 1 ইঞ্চি একটু 1 ইঞ্চির কাছাকাছি। তা এই হাইটে মানে কোনো হেলথ ড্রিঙ্ক খেয়ে কি পলিটিক্যাল হাইটও বাড়াচ্ছেন? নেই, আমি মানুষকে ভালোবাসি, ওর পাবলিককে দেখলেই আমার শরীর ভালো হয়ে যায়। যখন পাবলিক আমাকে সামনে আসে, বিপ্লব দা বলে ডাক দেয়, দাদা আমাকে কোনোদিন কেউ মুখ্যমন্ত্রী বলেনি। দাদা ত্রিপুরাতে গেলে আপনি দেখবেন দাদা বললে বুঝে যায় বিপ্লব দাদা। আর যারা আমার চেয়ে বড় আমাকে নাম ধরে বলতেন, বা আমার একটা নাম ছিল ওই ইলেকশন আগে, আমাদের একটা স্লোগান ছিল চলো পাল্টাই। আমি মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে ছোট ছোট বাচ্চা আমাকে দেখলাম, ও চলো পাল্টাই যাচ্ছে, আরে বিপদ। আমিও হাসতাম তখন। ও দেখো ছোট্ট বাচ্চা মাটা বলে, আরে এটা চলো পাল্টে কেন বলে, এটা মুখ্যমন্ত্রী এভাবে বলে না, রেসপেক্টেবল পার্সন। তা আমি হাসে বলতাম, না না ঠিক আছে ওটাই ঠিক আছে, কিন্তু এখন আর পাল্টাবে না, আমাকে রাখো, আমি একটু কাজ করতে চাই। চলুন আমরা বসে বসে এবার একটু গল্প করি এবং বাকি যে আলোচনা সেই আলোচনাটা করি। বিপ্লব দেবকে আমি লাগাতার একটা জিনিস বারবার জিজ্ঞেস করি যে তৃণমূল কংগ্রেস আজকে না হয় কালকে না হয় পরশু না হয় তরশু যাবেই, মানে এটা কালের নিয়মে যাবে, কিন্তু বিপ্লব দেবরা বাংলায় এসে কি করবেন? মানে হার্ট কোয়েশ্চেন করার জায়গা চলে এসছে বিপ্লব দা। মানে এটা হয়তো আপনি ভাবতে পারেন যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস আমাকে হয়তো ফিট করে দিয়েছে, সকাল সকাল আপনার বাড়িতে এসে আমি এই প্রশ্নগুলো করছি, কিন্তু সত্যি আপনারা করবেনটা কি? মানে তৃণমূল চলে গেলে আরেকটা নতুন তৃণমূল অন্য প্যাকেজিং এ অন্য বোতলে আসবে, না বিজেপি সত্যি কিছু অন্য করবে? দেখুন, এবার আমরা যখন ক্যান্ডিডেট সিলেকশন করেছি আপনারা দেখেছেন, আমরা যারা বিজেপি তো আর নতুন করে কাউকে জন্ম দিতে পারে না, এখানে যারা কমিউনিস্ট করেছিল, কংগ্রেস করেছিল, তৃণমূল করেছিল, আর কিছু লোক আছে আমাদের পুরনো জনসঙ্গী বিজেপি করা পরিবারের, সংঘ পরিবারের, এরা সবাই মিলে বিজেপিটা গঠন হয়েছে। এবার যতগুলো আমরা ক্যান্ডিডেট করেছি আপনারা দেখেছেন যে আমরা যারা বিজেপি করছে তাদের মাঝখান থেকে বের করে এনে ক্যান্ডিডেট করেছি, আর তার উপরে চেষ্টা করেছি লোকাল ক্যান্ডিডেট দেওয়ার বেশি, ভূমিপুত্র। তো ওভারঅল তার আগের যে ইলেকশনে আমরা পরবর্তী সময় অনুধাবন করেছি, মানুষের এটা মনে হয়েছিল বিজেপির তো ক্যান্ডিডেট দেওয়ার মতো লোক নেই, ও তো সব তৃণমূল থেকে এসছে। এটা মানে আপনাদের ফিডব্যাক ছিল? এবার এটা এই যে 5 বছরে আমরা সংগঠন করেছি, আমাদের বুথ পর্যন্ত কার্যকরতা তৈরি হয়েছে, শক্তিকেন্দ্র হয়েছে, তার মাধ্যমে আমাদের যে সংগঠনের বিস্তারের কারণে পার্সোনালিটি তৈরি হয়েছে, আর আমাদের যারা কাজ করেছে তাদের মাঝখান থেকে বের করে এনে ক্যান্ডিডেট দিয়েছি। আমাকে একটা কথা বলুন যে বিজেপির ক্যান্ডিডেট নিয়েও কিন্তু বিভিন্ন জায়গাতে আমি দেখছি বিক্ষোভ হচ্ছে, ঝামেলা হচ্ছে, তো ক্যান্ডিডেট আপনি বলছেন যে পার্টি হেভিওয়েট, প্রার্থী হেভিওয়েটের ব্যাপার নেই, তো আপনারা কনফিডেন্ট যে এবার মানে আপনারা ম্যাচ জিতিয়ে দেবেন? বিপ্লব দেব কনফিডেন্ট? দেখুন, আজকে এর আগের যে 2021-এর যে মানে বিধানসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে, সেটা বিজেপি লড়েছিল, মানুষ সাথ দিয়েছিল। এবারের যে ইলেকশনটা হচ্ছে সেটা মানুষ লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে। আচ্ছা, মানুষ লড়ছে। ছেলের পড়াশোনা করে এখান থেকে ছেলে মার কাছে থাকতে পারছে না। বাঙালি মহিলাদের একটা ক্যারেক্টার যে নিজের ছেলে মেয়েকে নিজের কাছে রাখতে চায়, সন্ধ্যার সময় একবার বাড়িতে দেখতে চায়। এই ব্যবস্থাটা ভেঙে দিয়েছে কমিউনিস্ট এবং তৃণমূল মেলে। 15 বছর তৃণমূলের শাসনে 1.5 কোটি ছেলে মেয়ে এখান থেকে পালিয়ে অন্য রাজ্যে গিয়ে কিসের কাজ করছে? বেয়ারার কাজ করছে, রাস্তা সাফ করছে। বাঙালির আগে এখান থেকে যেত, রাজা রামমোহনও গিয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র গিয়েছিল, কিসের জন্য? ICS পড়ার জন্য গিয়েছিল, ব্যারিস্টার হওয়ার জন্য গিয়েছিল চিত্তরঞ্জন। আজকে কিসের জন্য যায়? তার জন্য দায়ী কে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী। বড় বড় কথা বলেন, ভাইপো বাদ এনে দিয়ে দিয়েছেন, কমিউনিস্টের সঙ্গে অ্যাড করেছেন।
তার বাইরে উনি পশ্চিমবঙ্গের জন্য কি করেছেন? উনি কি বলতে পারবেন যে 15 বছরের মধ্যে কি করেছি? আরে ভাই, এই ভাতা দেওয়া, সোশ্যাল পেনশন দেওয়া, এগুলো সামাজিক কাজ নয়। আমরা তো, আমার জন্ম তো ত্রিপুরাতে, কমিউনিস্টরা বলে বেড়াতেন ওরে এই রাম মন্দির, বাবরি মসজিদ, এই যে ঝামেলা, এটা করে যেদিনই এইটা ধাঁচাটা ভেঙে যাবে, সমস্ত মুসলিম কান্ট্রি আমাদেরকে তেল দেবে না। আর তার জন্য জায়গা জায়গা কমিউনিস্টের বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিতেন, আমরা অন্ধকারে থাকবো, কল্পনা করুন বাড়িতে লাইট জ্বলবে না, আমাদের আর গাড়ি চলবে না। এগুলো করে করে মানুষকে বেবকুফ বানাতো। পশ্চিমবাংলা তো এটাই করেছে, কম্পিউটার আসার পরে এরা এটাই করেছিল। কম্পিউটার আসার ভয়ের বাতাবরণ তৈরি করেছে বলছেন। এই মানে যেখানেই ডেভেলপমেন্ট, তার বিরোধিতা করা কমিউনিস্টের কাজ। আর এই যে মহিলাটা, তার কাজ তো বিরোধিতা করবেই। সাংবিধানিক যত ব্যবস্থা আছে উনি তার বিরোধী। যত ব্যবস্থা আপনি উঠিয়ে দেখুন, সুপ্রিম কোর্টের বিরোধী, হাইকোর্টের বিরোধী, ইলেকশন কমিশনের বিরোধী, পার্লামেন্টারি সিস্টেমের বিরোধী, তারপরেও তো কিছু হচ্ছে না তার বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় তো গর্বের সাথে বলছেন আমার কিছু করতে পারবে না। মুখে বলার জন্য তাকে কি কি করতে পারবে এবার জনতা ওনাকে দেখাবে। জনতা তৈরি হয়ে বসে আছে। গোসাবায় দেখলাম, সাগরে গেছেন দেখলাম, বিভিন্ন প্রত্যন্ত জায়গায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমি দেখলাম আপনি বিভিন্ন রোড শো করছেন। মানুষের মনের ফিলিংটা কি? মানুষ ওনার কাছ থেকে মুক্তি চেয়েছে। এটা ইলেকশন নয়, আমি আপনাকে বলি। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আত্মসম্মান। ওটা উনি ধূলিসাৎ করে দিয়েছে। উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের উন্নয়নের স্পিড ব্রেকার। ওনার অহংকারের কারণে কেন্দ্রের স্কিমগুলি লাগু হতে পারল না। ওনার অহংকারের কারণে কালকে আমি যে সাগরে গিয়েছি, এখান থেকে টুরিস্ট প্লেস, সিঙ্গেল রোড, 125 কিলোমিটার রাস্তা, আমার 6 ঘন্টা লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন দারুণ উন্নয়ন করে দিয়েছেন গঙ্গাসাগরে। এবার আমি আপনাকে বলি, আমাদের এখানেও ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছিল। আপনারা শুনেছেন যে কমিউনিস্টের আর যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনার নেতৃত্বে স্বর্ণযুগ চলছে। কমিউনিস্ট পুরো ভারতে না, পুরো দুনিয়াতে বলে বেড়াতেন যান ত্রিপুরাতে উন্নয়ন দেখে, স্বর্ণযুগ চলছে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ভেবেছিলাম এত স্বর্ণ মুদ্রা কোথায়। আমি ট্রেজারারকে যখন জিজ্ঞাসা করলাম, যখন ট্রেজারিতে গেলাম, যখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে গেলাম, ভাই স্বর্ণযুগ চলছে, দেখাও ওই স্বর্ণগুলো কোথায় আছে। তখন দেখলাম যে আমাকে এনে ফাইন্যান্স যে সেক্রেটারি উনি দিলেন একটা শ্বেতপত্র এসে ফাইন্যান্সের, বলে স্যার আপনি 16,000 কোটি টাকা ঋণের বোঝাতে আছেন। আমি কি স্বর্ণমুদ্রাগুলো কোথায়? স্বর্ণমুদ্রা খুঁজে পাইনি, কিন্তু স্বর্ণযুগ চলছিল। ঠিক উনি তো কমিউনিস্টের ফটোকপি। আর ওনার জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে ভাইপো। নিয়ে নিন সবাই, নিয়ে নিন সবাই, নিয়ে নিন। কেউ নিতে চায় না, কিন্তু উনি নিয়ে বেড়াচ্ছেন। আরে ভাই, ব্যক্তিগত আপনি নিয়ে বেড়ান না তো। উন্নয়ন ভাইপো তৈরি করেছে, এটা উন্নয়ন না, এটা ব্যক্তিগত আপনার। আপনি এটাকে তৈরি করেছেন, তার জন্য ওর ফটো পুরো পশ্চিমবঙ্গে লাগিয়েছেন, পশ্চিমবাংলার উন্নয়ন করে নিয়েছেন। আপনার দ্বিতীয় হুগলি সেতু নির্মাণ করেছেন আপনি 11 বছরে। আর মুম্বাইতে এত বড় সেতু সমুদ্রের মধ্যে তৈরি করেছে 3 বছরে। আমাদের মেট্রো রেল দিল্লিতে 340 কিলোমিটার হয়ে গেছে যেই সময়ের মধ্যে, আর এখানে এখনো দাঁড়িয়ে আছে 366 মিটারের কাজ, এখনো 1.5 বছর হলো না। আমি কি এটাই যদি উন্নয়নের প্যারামিটার হয় ওনার, তো কোথায় যাব আমরা? কিন্তু মানুষ তারপরেও কেন, মানে আপনি কি বুঝতে পারছেন, মানুষ তারপরেও একটা জায়গা থেকে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু থাকলে ভালো, মানে এটা কি মানে মহিলাদেরকে 1,500 টাকা করে দিচ্ছেন বলে? এখন তো বেকার যুবকদেরও দিচ্ছেন 1,500 টাকা। দুঃখ হয়, আমি বলবো করজনে নিবেদন করে আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, উনি মানুষের জন্য, সিস্টেমের জন্য কি করেছেন। মানে মুখ্যমন্ত্রী মানে ইনস্টিটিউশন, মানে সিস্টেম। তো সিস্টেমে উনি কি এনেছেন? ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছেন? না, উনি যত চাকরি দিতেন সব চলে গেছে। কারাপশন করেছেন, তার মন্ত্রী জেলে গেছে। উনি তখন কি বলে দেবেন মানুষের সামনে? আমি তো জানি না, আমি তো এই ডিপার্টমেন্টের মন্ত্রী না। পশ্চিমবঙ্গে কলকাতা শহরে 2 ঘন্টা বৃষ্টি হলে জলের নিচে চলে গেল, 9টা লোক প্রাণ হারালো বিদ্যুৎপৃষ্ট হয়ে। ওনাকে জিজ্ঞাসা করে বলে আমি তো বিদ্যুৎ মন্ত্রী নই। 27 জন শ্রমিক
গরিব জলে পড়ে ছাই হয়ে গেল আনন্দপুরে। উনি নির্মম ভাবে তার উত্তর দিচ্ছেন, আমি তো দমকল মন্ত্রী নই। যদি কোনো জায়গায় ব্রিজ ভেঙে পড়েছ, ওনাকে জিজ্ঞাসা করলে বলা হয় সেটা তো আরবান ডেভেলপমেন্ট মন্ত্রীর, এটা তো আমার নয়। আরজি করে ফেমাস হসপিটাল, তার মধ্যে ডাক্তার মেয়ে, যে ডাক্তার চিকিৎসা করার জন্য এসছে, সে রেপ হয়ে যায়, তাকে মেরে ফেলা হয় নির্মম ভাবে। উনি রাস্তায় নেমে আন্দোলন করছেন, মন্ত্রী উনি, চিফ মিনিস্টার উনি, হেলথ মিনিস্টার উনি। রাত্র 2টার সময় 5,000 লোক গিয়ে সমস্ত ডকুমেন্টস ভেঙে চুড়ে তছনছ করে দেয়। কারা ওরা? আজ পর্যন্ত উনি কোন দায়িত্বটা নিয়ে দিয়েছেন অ্যাজ এ চিফ মিনিস্টার? অভয়ার মাকে তো আবার আপনারা টিকিট দিলেন, এতে আরো বেশি রাজনীতি করছেন বলে তো তৃণমূল বলছে। দেখুন, উনি যদি গুজরাট থেকে এনে এমপি টিকিট দিতে পারেন, কাকে দিয়েছে? পাঠান, ইউসুফ পাঠানকে গুজরাট থেকে এনে। উনি বলেন বাঙালি অস্মিতার কথা, বাইরে থেকে এসছে। লোকসভার, রাজ্যসভা মেনে নিতে পারি, লোকসভার 3টা এমপি উনি বাইরে থেকে এনেছেন ওনার ভাষায়। আমি ভারতের জম্মু কাশ্মীর হোক আর তামিলনাড়ু হোক, এটা বিপ্লব দেবের মাতৃভূমি, কিন্তু ওনার ভাষায় আমি বলছি। উনি বলেন বাইরে থেকে এসে লোকসভাতে নিয়ে এসছেন বাইরে থেকে আপনি ইউসুফ পাঠানকে, শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসছেন আপনি বিহার থেকে, কীর্তি আজাদকে নিয়েছেন বিহার থেকে। আপনার এগুলো বলার অধিকার আছে? আপনি আমাদেরকে বেবকুফ বানিয়েছেন। আপনি মনে করছেন বাংলার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ বেবকুফ? আপনি বলে দেবেন আমি তো ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি উকিল, মেনে নেব আমরা? ওনাকে বিশ্বাস করে মানুষ, মা মাটি মানুষের কথা বলেছিলেন, বিশ্বাস করেছিলেন। উনি বিশ্বাসঘাতকতার কাজ করেছেন পশ্চিমবঙ্গের মায়েদের সঙ্গে, পশ্চিমবঙ্গের মাটির সঙ্গে, পশ্চিমবঙ্গের হাওয়ার সঙ্গে, পশ্চিমবঙ্গের প্রকৃতির সঙ্গে, পশ্চিমবঙ্গের গরিব মানুষের সঙ্গে, পশ্চিমবঙ্গের ছোট ছোট ছেলে মেয়ের সঙ্গে। একটা শিশুর জন্ম হলে আজকে তার উপরে 77,000 টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করতে হয়। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝার নিচে উনি পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিয়েছেন। বিজেপি আসলে আদরণীয় গৃহমন্ত্রী জি অমিত ভাই শাহ ডিক্লেয়ার করে গিয়েছেন যে 7th পে কমিশন লাগু করবো। 7th পে কমিশন লাগু করতেই 24,000 কোটি টাকা বছরে মানে অতিরিক্ত আসবে এই স্টেটের মধ্যে। আজকে হয়তো বা সপ্তাহে একটা ইলিশ মাছ খায়, তখন 3টে নিয়ে আসবে। হয়তো বা দুর্গাপুজোর সময় নিজের স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য একটা করে শাড়ি কাপড় কিনে আনবে। যখন যার বেতন আজকের দিনে ডি গ্রুপে যে রয়েছে, তার বেতন যদি 22,000 হয়, 22,000 টাকা হয়, 7th পে কমিশন লাগু হতে তার বেতন হবে 33,000 টাকা। তবে চিন্তা করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো এদেরকে দিয়ে না দেওয়া একমাত্র চিফ মিনিস্টার এই দুনিয়ার মধ্যে। দিয়ে তো দিলেন, ভোটের আগে তো দিয়ে দিলেন। আবার মানুষের সঙ্গে মানে ছেলে খেলামি। 4টার সময় প্রেস কনফারেন্স করে ইলেকশন করে নিয়ে এটা ঘোষণা করে দিয়েছেন, আমি দিয়ে দিচ্ছি। দিয়েছেন, নোটিফিকেশন হয়েছে, পাস হয়েছে, কিচ্ছু নেই। আরে আমরা বেবকুফ নাকি? বাংলার মানুষ বেবকুফ? বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, যতই করো হামলা আবার জিতবে বাংলা। ওই বাংলা জিতবে, উনি যতই করে হামলা আবার জিতবে ভাইপো, এ হচ্ছে ওনার স্লোগান অরিজিনাল এটার পেছনে। তো উনি জোর করে ভাইপো চাপাতে চাচ্ছেন বাংলা মানুষ। বাংলা নিতে চায় না, জোর করে। কোন পদে আছে ভাই? তার জন্য রোড ব্লক হয়ে যাবে ভাই। এমন তো অনেকের ছেলে মেয়ে আছে, নাতিপুতা আছে, বাবা মা বা পিসি মাসি মুখ্যমন্ত্রী হয়ে গেলে তার পুরো খানদান বেরোবে আর রুট লেগে যাবে। কোথাকার ডেমোক্রেসি? বংশবাদের রাজনীতি বাংলাতে হয় না। আজ পর্যন্ত বাংলাতে কোনো চিফ মিনিস্টারের আত্মীয় স্বজন, পরিজন, মানে ক্লোজ রিলেটিভ আমি কাউকে দেখিনি তার ছেলে মুখ্যমন্ত্রী হয়েছে, তার ভাতিজা মুখ্যমন্ত্রী হয়েছে। না জ্যোতি বসু রয়েছে, না বুদ্ধবাবুর হয়েছে, না সিদ্ধার্থ সঙ্গে রয়েছে, না ডক্টর বিধানচন্দ্র রায়, কাউর হয়নি।
উনি সেই পরম্পরা চালু করেছেন এখানে, বলপূর্বক পেছনের দরজা দিয়ে ওনার ভাইপো সরকারটা চালায়, যার কাছে জনতা রেসপন্সিবিলিটি দেয়নি, ফিক্স করেনি। ওনাকে ছাড়া যে অন্য ব্যক্তি পেছনের দরজা যে সরকার চালায়, তো তার চেয়ে ভাস্ট সরকার আর কোনো কিছু হতে পারে না, তার চেয়ে জনবিরোধী সরকার আর কোনো কিছু হতেই পারে না, যেটা ইন্দিরা গান্ধীর সঙ্গে সঞ্জয় গান্ধী করেছিলেন। ইন্দিরা গান্ধী চুনাব প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু পেছনের দরজা দিয়ে কোনো পথ ছাড়া সঞ্জয় গান্ধী সরকারটা চালাতেন, আর তার পরিণাম এই দেশের মধ্যে মানুষ ইমার্জেন্সি দেখেছে। এই দেশে মানুষ ইমার্জেন্সি দেখেছে, ঠিক সেম এই রাজ্যের মধ্যে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মানুষ তার জবাব দেবে। এই মাটি থেকেই এই দেশকে রাস্তা দেখানো হতো, এই মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলো আওয়াজ করেছিল, এই মাটি থেকেই স্বামী বিবেকানন্দ গিয়ে এখান থেকে বেরিয়ে কন্যাকুমারীকে ধ্যান করে ওখানে মন্দির তৈরি করেছিল। আর এখন সেই মুনি ঋষি কবি সেই মহান ভূমিতে উনি বলছেন আমরা তো আলাদা। আর এই দেশ স্বাধীন হয়েছে বাংলার যে আমাদের স্বাধীনতা সংগ্রামী যে বিদ্বান ব্যক্তি, যারা কবি সাহিত্যিক, তাদের কারণ হয়েছে। শুধু বাংলা স্বাধীন করার জন্য আর লড়াই করেননি। ক্ষুদিরাম বসু বাংলা স্বাধীন করার জন্য গিয়ে 17 বছর বয়সে একবার বিদায় দেই মা ঘুরে আসি বলে ফাঁসির কাস্টে ঝরে যাননি। বাংলা স্বাধীনতার জন্য উনি তো সবাইকে অপমান করেন। ওনার মধ্যে মনুষ্যত্ব বোধ পর্যন্ত নেই। বড় কথা বলছেন এটা নিয়ে, বিপরীত বুদ্ধি। মমতা বন্দ্যোপাধ্যায় বিনাশ হতে চলেছে আপনি বলছেন? কোনো বাকি আছে? শেষ হয়ে গেছে। এখন উনি কে? শি ইজ অনলি কেয়ারটেকার চিফ মিনিস্টার। তো উনি বলছেন যে ইমার্জেন্সি তো চালু করেছে হচ্ছে ভারত সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ মিলে, যেভাবে নির্বাচন কমিশনকে বিজেপির কমিশন বানিয়ে দিয়েছে, সব রিটার্নিং অফিসারদেরকে আপনারা বদলে দিচ্ছেন, ওসি লেভেলে বদলে দিচ্ছেন, এটা বারবার বলছে। ইলেকশন কমিশন কি বিজেপির হয়ে এখন কাজ করছে? ওনার মুশকিল হচ্ছে এটা, উনি যে মুখ্যমন্ত্রী আজকে নেই সেটাই উনি জানতে পারছেন না। নাটক করার জন্য আমি ডিপার্টমেন্ট ছেড়ে দিয়ে যাবো। আরে ভাই, ডিপার্টমেন্ট ছাড়ো আর না ছাড়ো, তো তুমি তো কোনো কিছু করতেই পারবে না। কোনো মন্ত্রী কোনো বিল পাস করতে পারবে, অ্যাসেম্বলিতে যেতে পারবে, কোনো ডাইরেকশন দিতে পারবে? তো তুমি মন্ত্রণালয় ছেড়ে দাও, নিয়ে নাও, তাতে কি আসে যায়? এগুলো মানুষকে দেখানোর জন্য ড্রামা। পশ্চিমবঙ্গের মানুষ তার ছেলের ভবিষ্যৎ চান। ভাতা তো দিচ্ছে, আমি তো এটা বুঝতে পারছি না। তৃণমূল এই ক্যাম্পেইনটা পাড়ায় পাড়ায় করছে যে প্রতি মাসে যতগুলো ভাতা দেওয়া হয়, যত 100 দিনের কাজ থেকে শুরু করে ছোট ছোট ইনকাম হয়, তাতে একটা বাড়ির 20,000-25,000 টাকা ইনকাম হয়ে যায়। এবার আমি বলি, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুব সাথী, এই ওই 2 টাকার চাল। তাহলে ওনার এত কিছু করার পরে পার ক্যাপিটা ইনকাম পশ্চিমবঙ্গের মানুষের কোথায় দাঁড়িয়ে আছে? এখনো কেন ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যের অর্ধেক পার ক্যাপিটা ইনকাম এখানে? ত্রিপুরাতে প্রতি ব্যক্তি আয় গড়ে 1,77,000 টাকা। কমিউনিস্ট থাকাকালীন 1 লাখের নিচে ছিল। বিজেপি আসার 8 বছরের মধ্যে সেটা ওই জায়গায় পৌঁছে গেছে। ত্রিপুরায় এই যে হীরা মডেল, যেটা নরেন্দ্র মোদী বলেছিলেন, হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে এবং এয়ারলাইন্স, এই মডেলটাই কি সত্যি ত্রিপুরা বদলেছে, না এটা একটা মার্কেটিং আপনাদের? নো, করেছি, আমি তো করেছি। হীরা প্লাস দিয়েছে উনি এইচ ফর হাইওয়েজ। ত্রিপুরাতে হাইয়েস্ট হাইওয়েজ ন্যাশনাল হাইওয়ের জন্য কমিউনিস্ট থাকাকালীন 1200 কোটি টাকা হাইয়েস্ট আনতে পেরেছিল আসাম আগরতলা রোডের জন্য। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরাতে হাইওয়ের জাল বিছিয়ে দিয়েছি। আর এখন মানিক বাবু আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আমি আর মানিক বাবুর কাল মিলিয়ে আমরা 24,000 কোটি টাকার ন্যাশনাল হাইওয়ের কাজ করেছি পশ্চিম ত্রিপুরাতে। রাজধানী এক্সপ্রেস থেকে নিয়ে, হামসফর এক্সপ্রেস থেকে নিয়ে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস থেকে নিয়ে, ডেমো ট্রেন থেকে নিয়ে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে নিয়ে সমস্ত ট্রেন চালু করেছি। ইলেকট্রিফিকেশন হয়েছে। সাবরুম শেষ যে বাংলাদেশ বর্ডার পর্যন্ত রেলওয়ে লাইন এবং রেলওয়ে গুডসের স্টেশন তৈরি করেছি। এয়ারলাইন্স আর এয়ারলাইন্সের প্রসেস চলছে ইন্টারন্যাশনাল। আসামে তো হিমন্ত বিশ্ব শর্মা ঝাঁ চকচকে এয়ারলাইন্স। নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে সুন্দর বেহতরিন এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট, গিয়ে একবার দেখুন।
এখন আসামকে টেক্কা দিয়ে দিচ্ছে না তো? আসামের আগে আমরা বানিয়েছি, এমন তো তার আগে বানিয়েছি, এমন তো তার এই কম্পিটিশনটা আপনাদের নিজেদের Healthy মধ্যে competition. হচ্ছে, হেলদি কম্পিটিশন হচ্ছে, বাংলাতে আমরা এই কম্পিটিশনটা পাচ্ছি না কেন? আমরা ভারত দেখছে 5 ট্রিলিয়ন ইকোনমির গল্প বলছে, আর আমাদের বাংলাতে আমরা এখনো এটা ভেবে পাচ্ছি না যে আমরা চপের শিল্প করব না আমরা কাশফুলের ও উনি মাইন্ডসেট করে রেখেছেন যে, কারণ উনি ওনার ভাইপোকে এস্টাবলিশ করেছেন কাটমানি দিয়ে, কয়লা চুরির পয়সা দিয়ে, কমিশন খাইয়ে। তো তার জন্য উনি এটাই মনে করেন যে এটাই আর ডেভেলপমেন্টের মাপকাঠি, এটাতেই উন্নয়ন হবে, সবাই মিলে কমিশন খাও। আর সেটা করো যে তৃণমূলের নিচ স্তরের যারা নেত্রী আছে, ক্যাডার আছে, মানে ভাইপুর যে চেলা চামুন্ডা আছে, এরা সকালবেলাটা অটো নিয়ে যদি কোনো ব্যক্তি বেরোয়, গরিব মানুষ অটো নিয়ে, এটা লোন নিয়ে অটোতে লোক বসুক না বসে 100 টাকা দিতে হবে, তার মধ্যে থেকে 50 টাকা ভাইপুর কাছে আসবে। অটো থেকেও আপনি বলছেন কাটমানি নেয়? ওষুধপত্র থেকে নিয়ে আছে, হোলসেলের যতগুলো এখানে ওষুধের ব্যবস্থা আছে, এগুলো মেডিসিন তো আর ডাইরেক্ট কোনো দোকানে চলে আসে না, ওখান থেকেও কাটমানি, হসপিটাল থেকে কাটমানি, রোড থেকে কাটমানি। পুরো পশ্চিমবঙ্গের মধ্যে যত ইন্ডাস্ট্রি, পশ্চিমবঙ্গ কেন আমি বলি যে পশ্চিমবঙ্গে কি আবার আমরা তুলে নিতে পারবো, একটা তো বললাম 7th Pro কমিশন, দ্বিতীয় হচ্ছে যে এখানে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করেছিল সেই সময়, যে দুর্গাপুর স্টিল প্লান্ট হোক, আর রানীগঞ্জের কয়লার খনি হোক, আর হুগলির 2 তীরে পাটের কল হোক, আর বাকি সব ইন্ডাস্ট্রি, তার ইনফ্রাস্ট্রাকচার আছে। আপনাকে নতুন করে কিছু করতে হবে না। অন্য স্টেটে করতে গেলে নতুন করে আপনাকে ভূমি পুজো করে তাকে ইনফ্রাস্ট্রাকচার বানাতে আপনার 15 বছর লাগবে। পশ্চিমবঙ্গের মধ্যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, সেগুলোকে মেরামত করতে হবে, সেগুলোকে অত্যাধুনিক করতে হবে। তো অত্যাধুনিক আর মেরামত করতে 1 বছর 2 বছর সময় লাগবে। এগুলো পুরো দমে আবার সেই প্রোডাকশন দিতে পারে এবং পশ্চিমবঙ্গের মানুষের ফটাফট রোজগার হতে পারে। কিন্তু উনি আজ পর্যন্ত মেরামত থাক দূরের কথা, 6600 ইন্ডাস্ট্রি উনি বন্ধ করেছেন। ওনার যে নীতি নিয়মের কারণে উনি চা বাগান বন্ধ করেছেন, যা শিল্পের জন্য পুরো দুনিয়াতে দার্জিলিংকে জানা যায়, ওটাকে উনি বিনাশ করেছেন। উনি যতগুলো ডেভেলপমেন্ট কাজ ছিল সবগুলোকে উনি আটকিয়েছেন। আর যতগুলো পুরনো আছে সবার কাছ থেকে একটাই ওনার ইন্ডাস্ট্রি, যে সবার কাছ থেকে আপনি একটা ইন্ডাস্ট্রি লাগে রোজগার করছেন, ভাই তুমি ইন্ডাস্ট্রি লাগিয়েছো, এখানে 100 টাকা তোমার রোজগার হচ্ছে, এখানে 70 টাকা আমাকে দিতে হবে। 20% 10% নেয় না। এখন আপনি বলবেন তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে লাগিয়ে কেন রেখেছে, চলে কেন যায় না? চলে তো গেল না, 6600 চলে গেছে। আর 2700 যে হেড অফিস এখানে আছে, বড় বড় কোম্পানিগুলো শিফট করে মুম্বাইতে নিয়ে চলে গেছে। চলে তো গেছে, চলে যাচ্ছে। তার জন্যই তো আমাদের ছেলেমেয়েরা রোজগারের জন্য বাইরে চলে যাচ্ছে। আর যেটা ভাতার বিষয় আপনি বলছেন, আমি বলবো যদি ওনার মধ্যে মনুষ্যত্ব থাকে, প্রথম ওনার ভাইপুকে ভাতাটা দিন, দেখি তো 1500 টাকা ভাতা দিন আপনার ভাইপুকে, দিন ওকে। ভাইপো শিক্ষিত ছেলে, উনি ভাতা নেবেন কেন? MBA পাস। বাকিরা পশ্চিমবঙ্গেতে ঘরে ঘরে গ্রাজুয়েশনের নিচে কোনো লোক নেই পশ্চিমবঙ্গের মধ্যে। আগে মানুষ এখানে কোয়ালিটি অফ এডুকেশন নেওয়ার জন্য বিশ্বভারতীতে আসতো। আজকে পশ্চিমবঙ্গের মানুষ হায়ার এডুকেশন নেওয়ার জন্য অন্য স্টেটে চলে যাচ্ছে। তার জন্য দায়ী কে? ইউনিভার্সিটিগুলির র্যাঙ্কিং নিচে নেমে আসছে, ইঞ্জিনিয়ারিং কলেজগুলির র্যাঙ্কিং নিচে নেমে আসছে, মেডিকেল কলেজগুলির র্যাঙ্কিং নিচে নেমে আসছে। তাকে আটকাবে কে? কার দায়িত্ব? কারণ উনি তো কোনো দায়িত্ব নিতে চান না। আর্য করে রেপ হয়ে ডাক্তারকে মেরে ফেলা হলো, উনি বলছেন এটা তো আমার না, দায়িত্ব নয়। তারপরে বলছেন দুর্গাপুরের স্টিল প্ল্যান্টের যে নগরী, সেখানে মেডিকেল কলেজে মেডিকেল স্টুডেন্ট রেপ হয়ে যাচ্ছে, বলছে 7টার পরে বেরিয়েছো কেন? তোমরা 7টার পরে মহিলাদের বেরোনোর দরকার নেই। বিচিত্র। বিজেপি অন্য রাজ্যে, মানে আপনি বারবার যে কথাটা বলেন যে 5 ট্রিলিয়ন ইকোনমি বাংলাকে বাদে হতে পারে না, মানে অন্য রাজ্যগুলো স্যাচুরেট হয়ে গেছে, বাংলা সম্ভাবনাময়। তো এটা আপনি কেন বলছেন? বাংলা তো সত্যিই স্যাচুরেট হয়ে গেছে বলেই হয়তো শুকিয়ে গেছে। নো 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 নো, বিগত 50 বছর যাবৎ বাংলাকে আটকিয়ে রেখেছে কমিউনিস্টরা। 35 বছর 34 বছর করেছে, আর উনি 15 বছর, মানে প্রায় 50 বছর বাংলা উন্নয়নকে এরা স্পিড ব্রেকার হয়ে আটকিয়ে রেখেছে, করতে দিচ্ছে না, ডেভেলপমেন্ট করতে দিচ্ছে না। কমিউনিস্টরা তো ডেভেলপমেন্টের ঘুর বিরোধী। যতগুলো ইন্ডাস্ট্রি সেখানে বন্ধ করার পেছনে কমিউনিস্ট নেতারা। বুদ্ধদেব বাবু যখন চেষ্টা করেছিলেন যে না আবার চালু করব,
তো সবাই মিলে বুদ্ধদেব বাবুর এগেন্সটে চলে গেছেন, মমতা ব্যানার্জিকে নিয়ে এসছে। উনি আসার পর উনি মা মাঠে মানুষের কথা বলেছেন, উনি ভাইপো উপহার দিয়ে দিয়েছেন। মানুষ যাবে কোথায়? এই দুইটা পার্টি তো ছিল, দেবে না। আপনি বলছেন মানুষই বাইনারি করে নিয়েছে, বামপন্থীরা যে বলে যে বিজেপি তৃণমূলের বাইনারি, আসলে এরা নিজেরা করছে। চেষ্টা করেছিল মানুষ যে বামপন্থীর মতো এমন ক্যাডার বেস্ট একটা শক্ত পার্টিকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছে, সংগ্রাম করেছে মানুষ। বহু মানুষ ওই সময় 2011 ইলেকশনে বহু মানুষ প্রাণ হারিয়েছে, বহু মা তার কোল হারিয়েছে, বহু মা রেপ হয়েছে, তারপরে সেটা এসছে পরিবর্তন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন তাদেরকে, তাদের কাউকে উনি চেনেন না, কাউকে চেনেন না। যে ভদ্রলোক ওনাকে যখন গুলি করেছিল, যে ভদ্রলোক গুলিটা খেয়েছিল আমার একজন মুসলিম ভাই, তাকে উনি এখন চেনেন না, জানেন না। একবার ডেকে ওনাকে একবার বাড়িতে দুটো মাছ ভাত খাওয়াননি। এই মাছ ভাতের কথায় মনে পড়লো, আপনি মাছ ভাত খেতে পারেন? আপনি তো ত্রিপুরার মানুষ, বিজেপি করলে নাকি নিরামিষ খেতে হয়, এটাও তো বলা হচ্ছে। মানে আমি ত্রিপুরায় গিয়ে, আমি নাম বলছি না হোটেলটির, আমি যখনই আগরতলা যাই ওই এলাকায় 2-3টে ভালো ভালো হোটেল থাকে এবং ব্যাপক মাছ। তো এই মাছের রাজ্য থেকে এসে আপনাকে বকা দেয় ওপরে যে মাছ ভাতে বাঙালি বিপ্লব, তুমি ভেজিটেরিয়ান খাও। ত্রিপুরা একমাত্র স্টেট প্রতি ব্যক্তি ফিশ কনজাম্পশন ভারতবর্ষের নাম্বার 1, বাংলার থেকেও বেশি। বাংলা প্রতি ব্যক্তি ফিশ কনজাম্পশন বাংলা থেকে বেশি, কারণ আমাদের এখানে বড় মাত্রায় ট্রাইবেল আছে 32%। এরা ডেলি মাছ খাবে, শুকনো মাছ খাবেই। আচ্ছা, শুটকি মাছ, গুদক বানাবে, করবে শুটকি মাছ যেটা বলি, শুকনো মাছ। তো সেটা বাসকরোল খাওয়া, গুদক খাওয়া, তার মধ্যে শুকনো মাছ দেওয়া, তো সেটা তো ডেইলি যে কোনো সবজি হবে তার মধ্যে দেবেই। বিজেপি সরকার আসার পরে ডাবল হয়েছে, তো কোথায় যাবো? বাংলাতেও ডাবল হবে মাছের ব্যবসা, এটা আপনি বলছেন? নিশ্চিত। দেখো, মাছের জন্য মন্ত্রণালয় কে বানিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসে ছিলেন, বানিয়েছিল কংগ্রেসের সরকার। ডিপার্টমেন্ট আলাদা করে বানানোর দায়িত্বটা কার? নরেন্দ্র মোদীর। ফিশারি ডিপার্টমেন্ট আলাদা করে বাজেট দিয়ে বানিয়েছে ফিশারম্যানদের জন্য। ডিপার্টমেন্টে রয়েছে, উনি আনতে চান না, কারণ কি উনি জেলেদেরকে সাহায্য করতে চান না, মৎস্যজীবীদেরকে সাহায্য করতে চান না। উনি কি চান? উনি চান শুধু ভাইপোর কাটমানিটা বেঁচে থাকুক, এই একটা ইন্ডাস্ট্রি উনি ডেভেলপমেন্ট করেছেন। এবং আমি আপনাকে বলি, আমাদের সরকার আসার পর আমরা কাউর কাছ থেকে কাটমানি উঠাতে দেব। বড় স্টেটমেন্ট দিচ্ছেন, এটা কিন্তু অন ক্যামেরা বলছেন। একদম দেব না। যদি আমাদের মধ্যে কেউ এই ধরনের হয়, কঠোর ব্যবস্থা নেবে মাননীয় প্রধানমন্ত্রী। ন্যায় করব মানুষের সঙ্গে, আমরা মানুষের অধিকার দেব, তার এডুকেশন দেব, স্বাস্থ্য দেব, ইনফ্রাস্ট্রাকচার দেব, রোজগার দেব, 7 পে কমিশন দেব। 5 বছর যারা চাকরি দিয়েছিল কোর্ট থেকে চলে গেছে ওনার কারণে, তাদের আয়ু চলে গেছে সীমা, 5 বছর বাড়িয়ে দেব। আর ডিসেম্বর 2026-এর মধ্যে 4.5 লাখের কাছাকাছি ব্যাকেট পদ রয়েছে, সেগুলোকে ভরে আবার অ্যাডভার্টাইজমেন্ট করে যেটা প্রসেস হয় নেওয়ার, তার ব্যবস্থা আমরা করব। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে সবচেয়ে দুর্বল জায়গায় আপনার দল কি আপনার সাথে কোনো ধরনের খেলা খেললো? সবচেয়ে দুর্বল জায়গা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা। বিজেপি 1-2 সিট ওখানে পেলে বিশাল ব্যাপার, সেখানে আপনি সবচেয়ে বেশি ব্যাটিং ওখানে করছেন এবং বারবার বলছেন যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতাতে খেলা ঘুরে যাবে। এটা কি করে বলছেন আপনি? দেখুন, কলকাতায় খেলা ঘুরবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর শুভেন্দু অধিকারী না হয় দাঁড়ালো বুঝলাম, বাকি জায়গায় খেলা ঘুরবে? দেখুন, না অমিত শাহ বেবকুফ, না নরেন্দ্র ভাই মোদী। আমি তো ছোট কার্যকর্তা, আমি অতটা বুঝি কোথায় কাকে প্রয়োগ করতে হবে, কোথায় কাকে লাগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আর অমিত ভাই শাহ, যিনি যশস্বী গৃহমন্ত্রী আছেন, উনি তার মধ্যে পিএইচডি হোল্ডার। কোন জায়গায় কাকে লাগাতে হবে, কোন জায়গায় কাকে কোন ওষুধটা দিতে হবে, কোন জায়গায় কাকে স্যালাইন দিতে হবে, কোন জায়গায় কাকে কোন দায়িত্ব দিতে হবে, তাতে অমিত ভাই শাহ পিএইচডি তো আমাকে দিয়েছেন, তো সব কিছু চিন্তা করে দিয়েছেন। আর আপনি রেজাল্টের পরে দেখবেন যে এই পুরো বেল্টের মধ্যে বিজেপির রেকর্ড করে সিট নিয়ে আসবে, রেকর্ড ভোট থাকবে। বাকি বাঁচে মানুষের একটা
আমাদের কাছে একটা আপিল থাকে, দাদা ভোটটা দিতে তো পারবো, নামতে তো পারবো ফ্ল্যাট পারবে কি এবার? অন ক্যামেরা বলছি, কোন তৃণমূলের গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় স্পন্সার্ড করে হিম্মত করে দেখাক বিপ্লব দেবের সামনে, দাঁড়াক রাস্তায় দেখা যাক এবার। পশ্চিমবঙ্গ ছাড়তে হবে আর পশ্চিমবঙ্গে ঢুকতে পারবে না। এবার মানুষ ভোট দেবে, স্বাধীনভাবে ভোট দেবে। আমরা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিশ্বাস করি এবং এক একটা মানুষ, আমি আপনার মাধ্যমে আপিল এটাই করব, বেরিয়ে আসুন, ভোট দিন। আর যদি এবার না ভোট করছেন তো কোনোদিন আর ভোট করতে পারবেন না এই রাজ্যের মধ্যে। এবারেই আপনাদের শেষ ভোট, মনে রাখবেন। ভাবছেন রাস্তায় যাব না, ঘরে বসে থাকবো, ঘরটাও তো নিয়ে চলে যাবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধমকি দিয়েছেন যে 1 সেকেন্ডে লাগবে, বিশেষ সম্প্রদায়ের লোক তোমাদেরকে ঘিরে যেভাবে মারবে না, আমরা আছি বলে আরামে আছো, ধমকি মুখ্যমন্ত্রী দিয়েছে এখানকার বহু সংখ্যককে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী উনি, লজ্জা হয় না ওনার? লজ্জা হয় না ওনার? এটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব। একটা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের জন্য? আমি তো বলি উনি যে মুসলমান ভাইদের উস্কাচ্ছেন, ওদের ভবিষ্যৎ শেষ করছেন। উনি সবচাইতে ডেভেলপমেন্ট কম করেছেন মুসলিম এরিয়াতে। আমি ঘুরেছি 24 পরগনাতে গিয়ে, ক্যানিং এ দেখুন, আমি রোড বলে দিচ্ছি, ক্যানিং পশ্চিমের মুসলিমরা বিজেপিকে রোডটা দেখুন। আমি এত খারাপ রোড দুনিয়াতে কোথাও দেখিনি। খালি ওদেরকে ভয় দেখা, বিজেপি আসলে তোমাদেরকে তাড়িয়ে দেবে। বিজেপি আসলে যদি তাড়িয়ে দিত, গুজরাট থেকে তাড়িয়ে দিত, ত্রিপুরা থেকে তাড়িয়ে দিত, মুম্বাই থেকে তাড়িয়ে দিত, মহারাষ্ট্র থেকে তাড়িয়ে দিত। আমরা তো কতগুলো স্টেট, সব বিজেপি সরকার। সবচেয়ে বেশি মুসলিম ভাই তো থাকে বিহারে আর পশ্চিম উত্তরপ্রদেশে, তাড়িয়ে দিয়েছি। কিন্তু আমরা একটা কথা বলি যে এখানে বসে রাষ্ট্রবিরোধী কাজ করা যাবে, রাতের অন্ধকারে আসা যাবে না, রোহিঙ্গাদের আমার এখানে থাকতে দেব না। এ তো বিপ্লব দেব স্ট্রিক্ট, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী স্ট্রিক্ট, গৃহমন্ত্রী স্ট্রিক্ট। উনি যে 6,000 প্রায় 6,000 কোটি টাকার উপরে সংখ্যালঘুদের জন্য বাজেট করেছেন, ওটা উনি ইনফ্রাস্ট্রাকচারের জন্য করেছেন, ওখানকার কম্পিউটারের জন্য করেছেন, ল্যাপটপের জন্য করেছেন, মানে এআই এর জন্য করেছেন, আধুনিক শিক্ষার জন্য করেছেন না, মাদ্রাসার জন্য করেছেন। মানে আরো মূর্খ হয়ে থাকো। তো মাদ্রাসায় পড়লে মূর্খ হয়ে থাকে, এটাও তো আপনার বড় কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট। কি আছে? ববি আকেমের ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়েছে, বিদেশে করছে। যারাই এখানে বড় বড় মুসলিম নেতা, যে কোনো পার্টির হোক, এদের ছেলেমেয়েরা কে মাদ্রাসাতে পড়েছে? আরে ভাই, নিজের ছেলে মেয়েকে তুমি লন্ডনে পড়াবে, MBBS MD করাবে, IMM কে আর গরিব মুসলিম ভাইদেরকে বলবে মাদ্রাসায় যাও, ওখানে শিক্ষা নাও। তো কি করবে ওখানে? ওখানে শিক্ষা নিয়ে কি করবে? তো উনি যে বাজেটটা করেছেন মুসলমানদের বিনাশ করার জন্য করেছেন, আমি বলছি। বিজেপি নাকি কবিতা বলে না, বিজেপি গান জানে না, গান বোঝে না, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, এবং এপাং ওপাং ঝপাং কবিতা ওনারাই শুধু বলতে পারেন। বিপ্লব দেবরা কি সত্যি বাংলা গান শোনে, বাংলা গান গায়? সরস্বতী পূজার অঞ্জলি দেওয়ার জন্য 1 মাস আগে থেকে তৈরিয়ে বসে থাকি। কারণ কি, তখন ছোট ছোট ছিলাম, যখন আমরা ছোট ছিলাম, তো ফুল প্যান্ট পরাতে দেবে, মানে পাঞ্জাবি বা ধুতি, পাঞ্জাবি আর কুর্তা পরতে দেবে। ওই সময় মা বাবা স্পেশালি এনে দেবে। তো ওই দিনটা ছোট ছোট আমার বোনেদেরকে, কারণ ক্লাস 9-এ উঠে শাড়ি বাড়ি পরে, কিন্তু বাকি 6-এ পড়ে বোন, তাকে মার বড় শাড়ি পরিয়ে দেবো, একদম মোটা হয়ে যায় আমার বোন। তো ওটাই তো আমাদের বৈশিষ্ট্য। আমরা তারপর অঞ্জলি দেবো দাঁড়িয়ে, তো ছোট্ট মেয়ে শাড়ি পরে যাবে, এটাই তো আমাদের গর্ব। এটাই দু লাইন গান না, ওটা বাংলার মানুষ দেখছে এই মুহূর্তে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের
রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মহাদেশকে বাঁচাতে হবে, কারণ খুব নিশ্চিত। গ্যাসের সমস্যা প্লাস বাংলাকেও বাঁচাতে হবে, সেই আশা নিয়েই আজকের এই সাক্ষাৎকারটা শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ বিপ্লবদা, আপনি সকালবেলা মানে দৌড়াচ্ছিলেন, তারপর সেখান থেকে আপনাকে প্রায় ক্যাপচার করে নিয়ে এখানে বসানো, এবং এই নতুন সুন্দর পাঞ্জাবিটা পরে বসে যে এতক্ষণ টাইম দিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বাংলার প্রাইম টাইম আজ এ পর্যন্তই। অন্য সমস্ত কিছুর জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।